আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে সংস্কার এবং ষড়যন্ত্রের জাল সমান্তরালভাবে এগোচ্ছে। জুডিশিয়াল কু থেকে শুরু করে আমরা আনসার বিদ্রোহের কথা জানলাম, একটা ষড়যন্ত্রের কথা জানলাম, সেখান থেকে এখন পুলিশে বিদ্রোহেরও একটা ষড়যন্ত্রের কথা জানতে পারছি এবং সেই ষড়যন্ত্র মোটামুটি একটি জাল বিস্তার করেছিল। এর মধ্যে একজনকে এই অভিযোগে আটকও করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। কোন দিকে বাংলাদেশ সরকার বা এই ষড়যন্ত্র কীভাবে মোকাবেলা করবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। খান সাইদ হাসান, আপনার কাছে আমার প্রশ্ন প্রথমেই, যেটি আপনি নিশ্চয়ই এই খবরটি শুনেছেন যে বিভিন্ন পুলিশ লাইন্সে বিদ্রোহের এক ধরনের ষড়যন্ত্র চলছিল এবং পুলিশের যারা সাবেক কর্মকর্তা গত আওয়ামী লীগ সরকারের সময় যারা বিভিন্নভাবে বেনিফিশিয়ারি হয়েছেন, যাদেরকে অবসরে পাঠানো হয়েছে বা কেউ কেউ পদত্যাগ করেছেন, তাদের মধ্য থেকে এই ধরনের একটি ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছিল বিদ্রোহের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত বা আমরা কই বলতে পারি হয়তো। এই ষড়যন্ত্রের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কতটা তারা সফল হতে পারত যদি অনেক আগেই তাদের এই ষড়যন্ত্রের জালটি ভেঙে ফেলা না হতো? ধন্যবাদ আপনাকে। ষড়যন্ত্রে সফল হওয়ার কোনো সুযোগ ছিল না, বিকজ আমরা যদি হিস্ট্রি দেখি পুলিশ এরকম কোনো ইনসাইটমেন্ট করে সফল হয়েছে এটা আমাদের ইতিহাসে, বিশেষ করে ৪৭ পরবর্তী ইতিহাসে আমাদের নাই। তবে হ্যাঁ, একটা বিশৃঙ্খলা তো নিশ্চয়ই ঘটাতে পারতো। যদিও আমিও আজকের সর্বশেষ একটা যে ছেলেটাকে আটক করেছে আপনি বললেন, দুইটা শহীবুর রহমান জয় এবং একটা নায়ক বোধ একটা ছেলে আছে, ওই দুজনকে আটক করেছে। তো শোয়েবের ব্যাপারে প্রথম থেকেই অনেক বিতর্ক ছিল। আমি তো ৫ তারিখের পরের থেকে ওর যে সমস্ত অ্যাক্টিভিটিস আমরা সোশ্যাল মিডিয়া এবং ইয়েতে মানে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখছিলাম, তাতে করে যদিও তার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে কথাগুলো কিন্তু যৌক্তিক, ওরা যে দাবি দাওয়াগুলো করেছিল এটা যৌক্তিক, কিন্তু ওই মুহূর্তে ওই কথাগুলো বলাতে তখন আমাদের মধ্যে একটু সংশয়ের সৃষ্টি হয়েছিল যে এখন এই কথাগুলো কেন বলছে। তারপরে তো আজকে ওকে অ্যারেস্ট করার পরে গত রাতে জিজ্ঞাসাবাদে যে প্রাথমিক তথ্য যেগুলো আমরা মিডিয়া থেকে দেখলাম, তাই তো সে এখন বলেছে যে এইটা তাকে পিছন থেকে, যে আপনি যেটা বললেন যে কিছু পুলিশ অফিসার যারা এখন পলাতক আছে বা চাকরিচ্যুত হয়েছে বা ইত্যাদিতে, তো ওদের তো গত ১৫ বছরে তো আসলে ওরা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছিল। তার মুখ দিয়ে যেটা বলতো সেটা বাস্তবায়ন করতে কোনো অসুবিধা হতো না, তারই ধারে ভাগে তাই হয়তো মনে করেছিল যে এটাও হয়তো সফল হবে, কিন্তু ততদিনে তো পদ্মা মেঘনার জল অনেক পানি অনেক গড়িয়ে গেছে, এটা হয়তো বুঝতে পারে নাই। আর এই যে ছেলেটা করেছে, যারা করেছে তখন, এটা তো ডেফিনেটলি এটা তো ক্রিমিনাল অফেন্স। আমি তো যেহেতু ক্রিমিনাল ল এনফোর্সমেন্টের লোক ছিলাম, তো সেই হিসেবে ওইটা তো আমি ওই দৃষ্টিকোণ থেকেই দেখি নাথিং, ইটস এ ক্রিমিনাল অফেন্স। যেমন এটা একটা আলাদা আইনও আছে, এটা এই যে আপনার যেটা দি পুলিশ ইনসাইটমেন্ট টু ডিসঅ্যাফেকশন অ্যাক্ট 1922 1922 সালে এরকম একটা আইন আছে যে যদি পুলিশের এরকম বিদ্রোহকে উস্কানি দেয় তাহলে তার শাস্তির কথা বলা আছে। তখন যদি শাস্তি কম ছিল, 1921 সালে 22 সালে তখন ২,০০০ টাকা ফাইন এবং ৬ মাসের জেল ছিল সেই সময়কার। আমি অবশ্য আমি 2019 সালে আমি একটা আর্টিকেল দেখেছিলাম, তাতে করে ওই সময়কার সরকার তারা নাকি এটা রিভাইজ করে আবার নতুন করে করার চিন্তা করছে। সেটার নাম দিয়েছিল পুলিশ বিদ্রোহ উস্কানি আইন 2019, যেটাতে আপনার শাস্তির পরিমাণ 6 মাস থেকে বাড়িয়ে 2 বছর করেছিল এবং ফাইন ২,০০০ টাকার জায়গায় 50,000 টাকা করেছিল। সেটা এখন বাস্তবায়ন হয়েছে বলে আমার জানা নাই, ওইভাবে ব্যবস্থায় পড়ে আছে, ওটা ওর মধ্যে আছে। তো এটা তো ডেফিনেটলি একটা ক্রিমিনাল অফেন্স এবং এইটাতে যারা জড়িত তাদেরকে আসলেই শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তবে এর মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হলো ওই আইনেই আবার বলা আছে যে তারপরে যে সেকশন 3-তে সম্ভবত ওইটার পানিশমেন্টের কথা বলা আছে, তারপরে আবার বলা আছে যদি কেউ অন গুড ফেইথ মানে সরল বিশ্বাসে একটা সংজ্ঞা আছে যে আপনি কোনো অসৎ উদ্দেশ্য বা কোনো ক্রিমিনাল ইন্টেনশন না নিয়ে আপনি এটাতে অংশগ্রহণ করেছেন, যেটা ধরেন ওই 2 জন বা আমরা তখন দেখেছি যেটা আমরা মিডিয়াতে দেখতাম 10, 12, 15 জন, কিন্তু এছাড়া তো ওদের পিছনে যে আমরা বেশ শখানেক অন্যান্য কর্মচারী থেকে দেখেছি, কিন্তু ওদের অভিব্যক্তি চেহারায় মনে হয়েছে যে ওরা আসলে ওরা আসলে ওদের যে পেছনের যে উদ্দেশ্য যেটা সেটা হয়তো ওরা জানতো না।
হ্যাঁ, কিন্তু এই লোক এই কর্মচারীগুলোকে হয়তো অন্যভাবে ডিল করা যেতে পারে, কিন্তু যারা ফ্রন্টে ছিল এবং যারা এখন বলতেছে যে আমরা অমুকের উস্কানিতে কাজগুলো করেছি, তাহলে উস্কানির জন্য ওরা যেমন দায়ী হবে, আর যারা কাজগুলো করছে তাদের দায়ী হবে। ওরা যে কথাগুলো বলছিল যে রাজনীতি মুক্ত করা বা সমস্যা করা বা তাদের নিরাপত্তা ইত্যাদি, এই কথাগুলো বলছিল, হ্যাঁ এই কথাগুলোর সঙ্গে আমরা সবাই একমত। কিন্তু আপনি যেটা বলছেন, আমরা যেটা পেয়েছি পত্রিকাতে, আপনি তো নিশ্চয়ই আপনার জায়গা থেকে বলবেন, কিন্তু তাদেরকে সরাসরি বলা হয়েছে যে যত টাকার প্রয়োজন বিদ্রোহ সংগঠিত করার জন্য, যত টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা তোমাদের কাছে চলে যাবে, কিন্তু বিদ্রোহ সংগঠিত করতে হবে। বিভিন্ন পত্রিকার নাম এসেছে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, এরকম আরও অনেকের নাম এসেছে। তো যদি এই ধরনের মেসেজ তাদের কাছে গিয়ে থাকে, তারা যদি প্রলোভনে পড়ে এইগুলো সংগঠিত করার চেষ্টা করে থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সরল বিশ্বাসের কথা এখানে আনতে পারি না। সরল বিশ্বাস থাকবেই না। এবং সেই সম্ভাবনা কতখানি যে পরিমাণ টাকা প্রয়োজন আমরা দিব, তারা যে প্রস্তাবটি দিয়েছে, যারা পুলিশের মধ্যে এই কাজগুলো করার চেষ্টা করছিল, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছিল, যেটি পত্রিকায় এসেছে, সেটি কতখানি ঘটার সম্ভাবনা? না, এখন তো ওরা নিজেরাই স্বীকার করছে, এটা নিজেরাই যেহেতু স্বীকার করছে যে আমাদেরকে টাকা, এই যে আপনি যে কথাগুলো বললেন, তো এটা তো এর মধ্যে তার সরল বিশ্বাসের কোনো প্রশ্ন আসে না। ডেফিনেটলি ক্রিমিনাল অফেন্স, এটা ফৌজদারি অপরাধ করে ফেলেছে, তার জন্য তাদের যে শাস্তি। আমি বলতে চাচ্ছি যে ম্যাস পিপল, মানে ম্যাস যারা ছিল, যার পেছনে সাধারণ কনস্টেবল বা সাধারণ সদস্য যারা ছিল, তাদের সংখ্যাও তো প্রায় আমাদের আজ পুলিশ লাইনে এখন ক্যাপাসিটি মোর দ্যান 1000, হাজারের বেশি। আমি এক্স্যাক্টলি এখন ফিগারটা জানি না। পুলিশ লাইন্সে, প্রতিটি পুলিশ লাইন্সে না, বিশেষ করে রাজাবাগ পুলিশ লাইন বড়। হ্যাঁ, তো এটা দেশের বিভিন্ন পুলিশ লাইন্সে এই ধরনের বিদ্রোহ সংগঠিত করার একটি পরিকল্পনা ছিল, এইটা এখন ওদের কথা জানা যাচ্ছে। তো এটা আবার সাধারণ, আমি বিশ্বাস মনে হয় না যে সবাই জানতো এই কথাটা, মানে অল যারা টাকা দেওয়ার বিষয়টা নিশ্চয় সবাই জানতো, কিন্তু তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে এবং উস্কানিতে কেউ কেউ প্ররোচিত হওয়ার সম্ভাবনা। কারণ ওদের যে কথাগুলো যেগুলো ছিল, ওগুলো তো যেটা বললেন যৌক্তিক কথা। তো ওদের যে কথাগুলো, তার রাজনীতি মুক্ত থাকতে চায়, তো যে ছেলেটা ওই শোয়েব নাকি একটা নাম, যে বলেছে রাজনীতি মুক্ত থাকতে চায়, সে তো সবচেয়ে বেশি রাজনীতির ভূমিকা করতো, যে কারো নাম টাম ইয়েতে বোধহয় অভিনয় করতো, হাবিবুর রহমানের যে একটি পুলিশ নাটক। আর এই পুলিশের কাজ কি নাটক করা নাকি? সারা দেশে নাটক করে বেড়াতো। তারপরে যে একটা বিশেষ চরিত্রে সে অভিনয় করতো, কামালের চরিত্রে, হ্যাঁ অভিনয় করতো। তো এগুলা ওরা মানে নিজেই যে অপকর্মগুলো নিজেই করতো, সেই এখন যখন এই সংস্কার কথা সে নিজেই বলছে, এক্স্যাক্টলি। তো তখন তো একটু সংশয় তখন ছিল, কিন্তু যেটা সংশয় থাকলেও বিং এ পুলিশম্যান, আমরা তো যতক্ষণ পর্যন্ত না এটা অথেন্টিক কোনো প্রমাণ, স্বাক্ষর প্রমাণ না পাই, ততক্ষণ তো আমরা কথা বলতে পারি না। তো এখন যেহেতু প্রমাণ আসছে, তারা নিজেরাই বলছে যে না, আমরা আমাদেরকে টাকা দিতে চাইছে। আর যারা টাকা দিতে চেয়েছে তাদের তো আসলে অনেক টাকা দিতেই পারে। 15 বছরে তো টাকা পয়সা কম রোজগার করে নাই, 17 কোটি 1000 কোটি নানান ধরনের কথাবার্তা শুনি। তো ডেফিনেটলি এটা অফেন্স। তবে একটা জিনিস, আমরা কনফিডেন্ট ছিলাম যে যতই লম্ফঝম্প করুক, এই আপনার ওই বিদ্রোহ দিয়ে এই যে দেশের যে একেবারে আপামর জনসাধারণের, ছাত্র জনতার যে একটা ফ্লো উঠেছে, সেটা তো ওটা একটা ধরনের একটা ফুৎকারি নিভে যাবে, এটা আমরা জানতাম, এটা বুঝতে পারতাম। আলটিমেটলি হয়েছে তাই। সাংবাদিক আবু রোজদা, এই যে একের পর এক ষড়যন্ত্র, এইগুলো কি চলতেই থাকবে, নাকি প্রতিটা ষড়যন্ত্র যেভাবে মানে ষড়যন্ত্রের জাল যেভাবে ছিন্ন করা হচ্ছে, নাকি সুযোগ আছে যে কোনো ষড়যন্ত্র যে কোনো সময় সফল করার? মানে এখন সরকারের যে অবস্থা, আসলে আপনার প্রত্যেকটা বিপ্লবের পরে বা একটা বড় ঘটনা ঘটার পরে, একটা যুদ্ধ অবস্থার পরে সব দেশেই এরকম কিছু না কিছু দেখা যায়। আপনাকে আমি উদাহরণ দিই, 1971 সালে যখন পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হয়, তখন পশ্চিম পাকিস্তানে, দিদেন পশ্চিম পাকিস্তানে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বাসা, মানে বিকালের মধ্যে 16ই ডিসেম্বর বিকালের মধ্যে পেশোয়ারে তার বাড়ি পুড়িয়ে দিল মানুষ। আচ্ছা, তারপরে তার কয়দিন পরে তো ভুট্টো সাহেব আসলেন, ক্ষমতা নিলেন, কিন্তু পুলিশ বিদ্রোহ করে বসলো। মানে পাকিস্তানে কখনো পুলিশ বিদ্রোহ করেনি, আর্মিরা সবসময় আপনার ক্ষমতা নিয়েছে। তো পুলিশ বিদ্রোহ করে বসলো, এবং সেটা ছিল খুব ভয়াবহ রকমের পুলিশ বিদ্রোহ, ওদের ইতিহাসের সবচেয়ে বড়। এবং পুলিশরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হাজির হলো, যে এখন যেরকম আমাদের এখানে হাজির হচ্ছে, এরকমই দাবি দেওয়া। তখন ভুট্টো সেনাবাহিনীকে বলেছিল যে এদেরকে রুথলেসলি দমন করতে। তখন সেনাপ্রধান ছিল গুল হাসান খান। তো গুল হাসান খান এতে রাজি হননি, বলেন আমি সেনাবাহিনী পাঠাবো না। এবং এই কারণে গুল হাসান খানকে কিন্তু খুব অপমানজনকভাবে মানে চলে যেতে হয়েছে। তো এরকম বাংলাদেশে বা অন্যান্য জায়গায় যেখানেই আপনি এরকম দেখবেন, এরকম পরিস্থিতি দেখবেন, এটার পরে হয় কি, বিভিন্ন রকমের ভ্যাকুয়াম সৃষ্টি হয়। কারণ এই যে 16 বছরে তো যে উনি যেটা বললেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন, আমি কয়েকদিন আগেও একটা চ্যানেলে বলেছি যে আমরা শুধু পুলিশে তো না, প্রত্যেকটা পেশাতে, আপনার গোয়েন্দা সংস্থা বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, প্রত্যেকটা জায়গায় আপনার কিছু কিছু দানব তৈরি করা হয়েছে। এই দানবগুলো আপনার এরকম শাসনে অটোমেটিক্যালি তৈরি হয়,
এবং একটা কথা আছে, আপনারা নাৎসি বাহিনী যখন ছিল, জার্মানি শাসন করত, তখন তো হিটলার ক্ষমতায় ছিল। নাৎসি বাহিনীর মানে ওই দেশের যে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি ছিল তার নাম ছিল মার্শাল গোরিং। মার্শাল গোরিং উনি প্রায় বলতো, আই হ্যাভ নো কনসিয়েন্স, হিটলার ইজ মাই কনসিয়েন্স। আমার কোনো বিবেক নেই, হিটলারই আমার বিবেক। তো বাংলাদেশটা গত 16 বছরে তৈরি হয়েছিল এরকমভাবে যে এ ধরনের লোকজনের আমার কোনো বিবেক নেই, শেখ হাসিনাই আমার বিবেক। এখান থেকে আসলে এই জিনিসগুলো হয়। আর এই দুটো পুলিশের মধ্যে ধরা পড়েছে, আমি একটু বলে নেই, একজন হচ্ছে নায়ক সজীব সরকার, আরেকজন হচ্ছে কনস্টেবল সোয়াইবুর রহমান। এই দুজন শাহজাহানপুর থানা তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং এই যে সোয়াইবুর রহমান, সে রক্তাক্ত 75 নামে একটি আপনার ওই যে নাটক করতো, সেখানে শেখ কামালের চরিত্র অভিনয় করতো, হাইলি পলিটিসাইজড। এবং সে ছিল পুলিশ কমিশনার, সাবেক পুলিশ কমিশনার হাবিবের, অনেকেই বলে যে সে স্পাই হিসাবে ছিল, মানে এরকমভাবে কাজ করতো। আমি ওই যে সে যে ভিডিওটা ছেড়েছিল আপনার আন্দোলনের পরপর, সফলের পরপর, সেটাও আমি দেখেছি। এখন এগুলো হচ্ছে কি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ষড়যন্ত্র তো আছেই। আপনি যদি সামগ্রিক পুলিশ বাহিনীর তখনকার অবস্থাটা দেখেন, আমার বাসা ঢাকার কোনো একটি থানার ঠিক লাগোয়া বাসা আমার, আমি তো দেখেছি যে পুলিশ সব পালিয়ে গেল, থানা শূন্য। আর্মিরা কোনোভাবে এসে মানে রাতের মধ্যে থানার দায়িত্ব নিল, কিছু আনসার আসলো, তাড়াতাড়ি অস্ত্র প্রোটেকশন এগুলো দেওয়ার জন্য আসলো। পুলিশরা তো ভয়ে পালিয়ে গেল তখন। তারপরে বহু থানা পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ধরেন আমার গ্রামের বাড়ি যেটা, আমার গ্রামের বাড়িতে আমার দাদা আপনার 5 বিঘা জমি একসময় দান করে গিয়েছিলেন পুলিশকে, ওখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র হয়েছে, সেখানে 30 জনের মতো পুলিশ আছে। তারা কিন্তু কোথাও যায়নি, তাদেরকেও আপনার ঘেরাও করে ফেলছিল 10-12 হাজার লোক। পরে আমাদের পরিবার ওরা গিয়ে তাদেরকে রক্ষা করেছে। এর ফলে হয়েছে কি, পুলিশরা আবার পিটিএসডি নামে একটা জিনিস আছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস মানে ডিসঅর্ডার, যে কোনো কিছু দেখলেই তারা আতঙ্কিত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা থাকে। এটাও আপনাকে কিন্তু ধরতে হবে, নিতে হবে। এক্স্যাক্টলি। এখন আপনি ষড়যন্ত্র বলেন বা এই যে পরিস্থিতির শিকার বলেন বা যেটা, সেটাকেও আপনি মানতে হবে। বাংলাদেশে যেটা ঘটে গেছে এরকম তো আমরা কোনোদিন দেখি নাই। যে আপনি চিন্তা করেন যে পুলিশ কিভাবে তখন, কতিপয় পুলিশ আমি বলবো, বা আপনি তো সারা দেশের আপনি বলতে পারেন পুলিশ যে যেভাবে বাচ্চাদেরকে মারছিল, এটা অকল্পনীয়। এটা আমরা কখনো চিন্তাও করিনি। ধরেন টাকা খাচ্ছে, বেনজির সাহেবের নাম, টাকা খাচ্ছে আসছে, হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা বেশি ছিল সরাসরি। এটা আপনি আমি অনেক সেনাবাহিনীর আমাদের পরিচিত কিছু অফিসারের সাথে কথা বলেছি যারা তখন ডিউটিতে ছিল, যে পুলিশ পাশাপাশি ছিল, তারা মানে সেনা সদস্যরা ঠেকাবার চেষ্টা করছিল, কিন্তু অনেক পুলিশ মানছিল না। এরকম ঘটনা ঘটছে, না আপনারা সরেন, গুলি করে ফেলে দিব, মানে এরকম কথাবার্তাও তারা বলেছে। তারা খুব আমরা দেখেছি। এটা হয় কি, ওই যে আমি বললাম যে আমার কোনো বিবেক নেই, শেখ হাসিনাই আমার সব বিবেক। ওখান থেকে আসলে ফেসিজম হচ্ছে এরকম, একদম টপ যে যা চিন্তা করে, একদম নিচের যে কর্মী সে তাই চিন্তা করে। এখন এই যে কনস্টেবল সোহাইবুর রহমান বলেন, সে তারা এই যে টাকা, যে আপনি যেটা বললেন যে রিপোর্ট এসছে যে অনেক টাকা তো বিতরণ করার এখনো করছে। আপনি এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এই যে আজকেও মনে হয় এই যে আপনার আশুলিয়াতে একজন শ্রমিক মারা গেছে 2 দল শ্রমিকের মধ্যে, আপনি এইগুলো কে করছে? আপনি বাইরের ইন্ধনের কথা বাদ দেন, এই সমস্ত গতানুগতিক কথা আমরা বাদই দিই, কিন্তু এখানে তো ঘটনাগুলো ঘটছে তো বিভিন্ন ক্ষেত্রে। আপনি এই যে আজকে ধরেন ঢাকা শহরে বিএনপির একটা মিছিল আছে, এটা এখন কার্যদিবসে বিএনপির দেওয়া ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি যে গতকাল থেকে তো পুলিশের উচিত ছিল এই বিষয়ে ব্যবস্থা নেওয়া, যে কোন রাস্তাটা বন্ধ থাকবে, কোনখান দিয়ে যাওয়া যাবে, জনগণকে জানানো বা বিএনপিকেও জানানো। পুলিশ কিন্তু তা করেনি। পুলিশ বিভিন্ন জায়গায় নিষ্ক্রিয়, বিভিন্ন জায়গাতে নেই। এই যে আপনি গুলশান বনানীর মতো জায়গা যান, সেখানেও নিষ্ক্রিয়। কেন হচ্ছে? এখন এগুলোর তো কোনো না কোনো কারণ আছে। কেন এই যে এক শ্রেণীর পুলিশ, তারা মনে করছে যে আবার মনে হয় এরকম করলে আবার মনে হয় আমাদের রাজত্বটা ফেরত আসবে, আমি আবার আগের মতো টাকা পয়সা কামাতে পারবো, সুখ মানে ফুর্তিতে থাকতে পারবো। আপনি কি চিন্তা করতে পারেন, আপনিও তো একজন সাংবাদিক, ওয়েস্টিন বা ইন্টারকন্টিনেন্টালের মতো হোটেলে আপনি আমি কয়বার ঢুকতে পারি নিজের পয়সা দিয়ে? বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও, এই যে ভাই যেই পদে ছিলেন, উনি তো ধরেন অনেক সিনিয়র একজন অফিসার ছিলেন, উনি কি নিজের পয়সা দিয়ে ওয়েস্টিনে গিয়ে কয় কাপ কফি খেতে পারবে বা ডিনার করতে পারবে ওনার বেতনের টাকা দিয়ে? আমি নিজে ওয়েস্টিনে বিভিন্ন যখন সেমিনার বা প্রোগ্রামে যেতাম, আমি ওখানে শুনেছি যে গুলশান থানার ওসি, বনানী থানার ওসি ওখানে রেগুলার রাতের বেলা মজমা করে। মানে তারা ওই লাইফস্টাইলে এটিউনড হয়ে গিয়েছিল। এখন যখন আপনি এটিউন, তাদেরকে বানানো হয়েছিল কেন? ফেসিবাদ তাদেরকে বানিয়েছিল যে তোমরা এরকম করো, আমাকে ক্ষমতায় রাখো। এখন তারা কি মনে করেছেন এত সহজে ছেড়ে দিবে?
এটা তো কখনো এত সহজে ছেড়ে দিবে না। তাদের টাকা পয়সা বিতরণ করবে, উস্কানি দিবে, তারা বলবে দেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, তারা বলবে দেশ এইটা হচ্ছে সেটা হচ্ছে, আপনার এরকম করে যতটুকু পারা যায় করবে, তাই না? আমি একটু সাংবাদিক আবু রুশদের কথা সূত্র ধরেই খান সাইদ হাসান, আপনার কাছে আমার প্রশ্ন যে পুলিশ তো ব্যাপক অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছে এবং এটাও আমরা দেখেছি যে গত 15 বছরে যারা খুব অ্যাগ্রেসিভলি কাজ করেছে গত সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন ধাপে ধাপে, পুলিশই অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, যে কোনো মূল্যে সরকারকে টিকিয়ে রাখতে হবে। এর কারণটি হচ্ছে তারা যে নানান ধরনের অনৈতিক সুবিধা ভোগ করেছে, সরকারি ঘোষণা হোক বা ঘোষণার বাইরে, তারা জানতো যে এই সরকার টিকে না থাকলে তাদের যে অপকর্মগুলো এবং তাদের যে সুবিধাগুলো দুটোই তাদেরকে গ্রাস করবে। সেই জায়গা থেকে আপনার কাছে এখানে প্রশ্ন যে যারা অঢেল সম্পদ তৈরি করেছে, আমরা বেনজির আহমেদের কথা জানি, সাবেক আইজিপি, এরকম তো আরও অনেকে রয়েছেন, তাদের বিষয়ে সরকার কি, বর্তমান সরকার কি খুব বেশি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বা যতটুকু নেওয়ার দরকার ছিল ততটুকু নিয়েছে কিনা অন্তত 1-1.5 মাসের মধ্যে? ওকে, প্রথম কথা হলো যে সার্বিকভাবে পুলিশ কিন্তু অনৈতিক সুবিধা পায় না, নিশ্চয় না, কোনো সদস্য। আপনি ধরেন 2 লাখ, এখন বোধহয় 2,26,000 পুলিশ আছে। আমাদের বিবেচনাতে 2 থেকে 5% সর্বোচ্চ এরা এই সুবিধাটা পেত। আর যেটা যে আমাদের রুশ সাহেব বললেন যে ওই যে আমার ওরা তো এই যে যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছে, বেনজিরের কথা একটু আলাদা। বেনজিরের মধ্যে কেন পারভার্সন আসলো আমি জানি না, ও তো আমার ব্যাচমেট, আমি ওকে জানি, এরকম ছিল না ও। একটা জিনিস হলো কি, একটা বাড়ির পরিবার যদি, পরিবারের প্রধান গার্ডিয়ান যদি চোর হয়, ডাকাত হয়, দস্যু হয়, তাহলে তার পরিবারের যে সমস্ত সদস্য তার প্রতি নির্ভরশীল থাকে, তাদের কাছ থেকে আপনি খুব ভালো জিনিস আশা করতে পারেন না, ভেরি ফিউ এক্সেপশন ছাড়া। তো সেটা বোধহয় বেনজির সংক্রমিত হয়েছে। এছাড়া এই যে হারুন বলেন, বিপ্লব বলেন, এমন যাদের নাম বললেন, এরা রিক্রুটমেন্ট হয়েছেই পলিটিক্যালি, এবং হওয়ার পরে এদের যে ট্রেনিং এবং মোটিভেশন, যেটা উনি বললেন যে এটা আইন দ্বারা পরিচালিত হতো না, ওরা ওই যে হাসিনা কনসাস যেটা বললেন, কনসেনসাস, হ্যাঁ, হাসিনার যেটা সেটাই হলো তাদের, হাসিনা যেটা বলতো সেটাই করতো। তো প্রথম দিকে ভালোই লাগতো হাসিনার কথা শুনে করতে করতে, এবং এইটা তো আসলে বাস্তবতাটা হলো যে আমরা সবাই জানি হাসিনার মাথায় কিন্তু এত বুদ্ধি ছিল না। তার চালচলন, কথাবার্তা, মানুষের ফেশিয়াল এক্সপ্রেশন থেকে তো বোঝা যায় তার মধ্যে, কারণ বুদ্ধি, ইন্টেলেকচুয়ালিটি থেকে কিন্তু কথাগুলো এভাবেই বের হয়। তো ওর মুখ থেকে যে সমস্ত, ওনার মুখ থেকে আমরা কথা যেগুলো শুনেছি, তাতে কিন্তু মনে হয় যে উনি খুব মানে ওই রকম কিছু, তাকে তো অন্য কেউ পরিচালিত করতো। তো যারা পরিচালনা করতো তাদের আসলে অ্যাটিটিউড ছিল যে ইনস্টিটিউশনটাকে ধ্বংস করতে পারলে পরেই তাদের জন্য কাজগুলো সুবিধা হবে। তো সেই জন্য ওই যে এদেরকে নেওয়ার পরে আপনার যতটুকু জানা মতে এদের ট্রেনিং এবং মোটিভেশন যেটা, সেটা হয়নি। তো যার ফলে এরা এসে মনে করতো হাসিনা বা রাজা যেটা বলবে, হাসিনা তখন রাজা হয়ে গেছিল, রাজা যেটা বলবে সেটাই আইন। তো এইটা করতে যে প্রথম দিকে খুব মজা করে করছে, বিশেষ করে 14 সাল পর্যন্ত। তো ধরেন আমি বলবো ওই 14 সাল ফার্স্ট প্রথম 5 বছর তো ওটা বিএনপির আওয়ামী লীগের জোয়ার বা যৌবন ছিল। তো ওই সময় তারা কিছু ক্রিমিনাল অফেন্স, খুন খারাপি এগুলো করে ফেলেছে। বিশেষ করে হেফাজতের ঘটনার পরে 5ই মে 2013 সালে, এটার পরে যখন তাদের কোনো ব্যবস্থা হলো না, বরং হাসিনা সংসদে দাঁড়িয়ে উনি বললেন যে রং মেখে শুয়েছিল, পুলিশ ধাওয়া দিলে উঠে চলে গেল। এই ইতিম অনাথ বাচ্চাগুলোর কথা যখন বললো, এই আপনি দেখবেন খেয়াল করে 5ই মে 13 আগ পর্যন্ত কিন্তু এরা এত ডেসপারেট ছিল না। এদের ডেসপারেশনটা কিন্তু আসছে ওই ঘটনার পরে, যেখানে একটা জেনোসাইড হওয়ার কথা, যেটা হইচই বেঁধে যাওয়ার কথা, সেইখানে কিছুই হলো না, এই তখন থেকে ওরা ডেসপারেট হয়ে গেলো। পরে একটা পর্যায়ে এসে এমন অবস্থা, যেটা বললেন যে ওরা আসলে সুযোগ সুবিধার চাইতে ওরা ভয় বেশি পাচ্ছিল, যে এখন যদি এই গভর্নমেন্ট ফল করে, যেটা এখন হচ্ছে, আপনাদের সমানে মামলা হচ্ছে, আরও হবে, এই যে ইন দ্য নেম অফ ক্রস ফায়ার, তারপরে আপনার যে গুম টুম যেগুলো করেছে, এগুলো তো একদম ওইটার সাথে যারা সম্পৃক্ত, সুপ্রিম আপনি লাইব্রেরি দিয়ে সবাই আসামি হচ্ছে এবং হবে। যে আজকে আমাদের আরেক ব্যাচমেট, ওই যে আসাদুজ্জামান, যিনি এখন অ্যারেস্ট হয়ে আছে, সে কোন মামলায় আছে জানেন তো? এটা হলো যে খিলগাতে ওই যে জনি নামে একটা, ওই খিলগা ছাত্র দলের সেক্রেটারি নুরুজ্জামান জনি অর সামথিং লাইক দ্যাট, ওকে ক্রস ফায়ার দিয়ে মানে গুলি করে মেরেছিল। সে তখন তো হি ওয়াজ পুলিশ কমিশনার, সে তো ঘটনাস্থলে ছিল না। ঘটনাস্থলে তো ছিল হলো যে তখন তাদের ডিসি ছিল, তার নাম কৃষ্ণপদ রায়, এবং তার ডাউনওয়ার্ড যারা ছিল, কমিশনার তো উপস্থিত ছিল না। বাট তারপরে সে আসামি হয়েছে, বিকজ এটা তার ওই রেসপন্সিবিলিটিতে আসছে। তো এই ভয়গুলো পেত যে আমরা যে পরিমাণ কুকর্ম করেছি, তাতে করে তো গভর্নমেন্ট ফল করলে তো আমাদের জেলে যেতে হবে, তো ফাঁসি দড়ি ঝুলতে হবে। এই কারণে পরে ওদের আনডান হয়ে গেছিল। আর হারুন টারুনদের মতো মানুষরা তো আপনারা জানেনই যে এগুলো তো মানে এটা ভেরি এক্সেপশন। সেই জায়গায় আমার প্রশ্ন যে গত 1-2 মাসে যতটা হ্যাঁ আপনি যেটা বলছেন যে আমাদের যেটা কথা আমাদের যে ওইভাবে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো হচ্ছে না। মানে আমাদের তো অ্যাগ্রিভ হিসেবে আমরা আরো তাড়াতাড়ি সবকিছু চাই, বাট তারপরে কাজ তো চলতেছে।
হ্যাঁ একটু স্লো হয়তো হতে পারে। স্লো হওয়ার পিছনে কারণ যেটা আমাদের সাহেব বললেন যে পুলিশের তো আসলে মোরালিটি তো এখন একেবারেই অলমোস্ট তলানিতে যে ঠেকেছে। তবে এটা ঠিক যে এটা কিন্তু ঠিক না যে না এদের এই নিষ্ক্রিয়তা যদি আমরা বলি, যেটা আমাদের কাছে মনে হচ্ছে, এই নিষ্ক্রিয়তাটা ওই যে এই গভর্নমেন্ট ফল করলে আবার পুরোনোটা আগেরটা ফেরত আসবে, আমরা আবার রাজত্ব ফেরত পাবো, এটার কারণে না। এটা আসলে ওদের ইয়েই হয়ে গেছে, আপনার ওই মনোবলটাই ভেঙে গেছে। যেমন আপনাকে উদাহরণ দিয়ে একটা বলি, এই 10-12 দিন আগে ওই গাজীপুর মানে যে চন্দ্রার মোড়ে একটা 2টা গার্মেন্টসে নাকি হামলা হয়েছিল। তো বেশ ওখানে যে যদিও পরে প্রাণহানি হয়নি, আল্লাহ বাঁচাইছে, কিন্তু মানে অগ্নিসংযোগ হয়েছিল। তখন যখন পাশে যে থানা, ওটা বোধহয় সম্ভবত কালিয়াকোট থানাতে যায়, যখন সবাই বলছে যে ওসিও ছিল এবং ওসি সাধারণ 10-12 জন পুলিশ অফিসারও ছিল, কনস্টেবল সহ, তাদেরকে যখন বলছে যে আপনাদের ওখানে এটা হচ্ছে আপনারা যান, তো তখন বলছে যে ভাই, আমি শুনেছি আর কি, আমি জানি না, এটা পত্রিকা থেকেই শোনা, দেখা বা যে সোশ্যাল মিডিয়া থেকে, সে বলছে যে ভাই ওখানে চাকরি যদি নাও থাকে আমরা যাবো না, বিকজ গেলে পরে ও আমাদের মেরে ফেলবে। তার কারণ তাদের ইমিডিয়েট আগে তো যে সিরাজগঞ্জে যে দেখছে দিনাজপুর থানায় যে উনি বললেন যে ওনার ফাইটটা তো উনি রক্ষা করতে পেরেছেন, কিন্তু ওখানে তো 16 জন অফিসারকে তো পিটায় মারছে থানার মধ্যে ঢুকে। তো এই ক্ষেত্রে এইরকম কিছু নিষ্ক্রিয়তা আছে ওদের ভয়ের জন্য। ওরা মনে করে যে এই কাজ না করলে হয়তো আমার চাকরিটার ক্ষতি হতে পারে, কিন্তু ওখানে গেলে তো আমার জীবনহানি হবে। তো এইটা থেকে উত্তরণের জন্য আরেকটু প্রম্পট যদি কিছু করা যায় সেটা করলে ভালো। কিন্তু এছাড়া অন্য আর যেটা বললেন যে ওই যে উনি বললেন ওসি বনানী, গুলশান, দে ইউজ টু টেক দেয়ার ডিনার, হ্যাঁ ইউজ টু টেক দ্য ডিনার ইন ওয়েস্টিন। এটা তো কেন যে হারুনের ভাতের হোটেল বলে যে আপনার যেটা খুব প্রচলন হয়ে গেছিল, এই খাবার তো নাকি শুনতাম যে শেয়াটন থেকে আসছে। আমি একটু আবু রুশদা, কে কতটা অপরাধী বা কার বিচার হওয়া উচিত এগুলো সব আইনের বিষয়। তারপরে তো আমরা কারো বিষয় চোখ বন্ধ করে বলে দিতে পারি আইন ছাড়াই যে কোন ব্যক্তি অপরাধী। আমরা জিবির হারুনের কথা বলতে পারি, আমরা বিপ্লব কুমার সরকারের কথা বলতে পারি, যাদেরকে আটক করা হয়েছে তার মধ্যে শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া, আর কাকে, আর হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এই 3 জনকে তো বোধহয় আটক করা হয়েছে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে। এবং যারা ক্রিয়ানকের দায়িত্ব পালন করছিল, পিছন থেকে খেলছিল, নেপথ্য থেকে, তাদের অনেকেই এখন ধরাছোঁয়ার বাইরে। তারা কোথায় আছে না আছে আমরা জানি না, নজরদারিতে কে কতটুকু আছে, কারা সরকারের মানে একেবারে গ্রিফের মধ্যে আছে আমরা জানি না। যদি না থেকে থাকে নজরদারির মধ্যে, সেটা কি আরো ভয়ঙ্কর কোনো বিপদ ডেকে নিয়ে আসবে না? অবশ্যই। আমাদের এখন গোয়েন্দা সক্ষমতা তো অনেক কমে গেছে, এটা আমি আপনার এখানে আগেও আলাপ করেছিলাম। তা আমাদের এই দিন নজরদারি করা স্বভাবতই কমে যাচ্ছে। এবং উনি যেটা বললেন যে হ্যাঁ অনেক কাজ হচ্ছে, কিন্তু খুব ধীরে হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো দেখা দরকার সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে এদেরকে তো আমরা চিনি, এই লোকগুলোকে, এই পুলিশ অফিসারদেরকে, এদেরকে মানে আমরা সবাই জানি, কিন্তু আমি তারপরেও বলবো যে কারো যেন কোনো মব জাস্টিস যেন না, নিশ্চয়ই আমি সেটা বলছি না, এবং প্রত্যেকের মানে যেন আইন অনুযায়ী বিচার হয়। তাদেরকে আটক করা হচ্ছে না। এখন আমার আছে কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বলছি যে আপনার যদিও সোশ্যাল মিডিয়াতে একটা গুজব প্রায় চলছে যে 1 লাখ পুলিশ কাজে যোগ দেয়নি, এটা কথাটা সত্য না। আমার জানা মতে 236 জন পুলিশ মাত্র কাজে যোগ দেয়নি, বাকি সবাই কাজে যোগ দিয়েছে। এখন এই যে মেইন ক্রিমিনাল যারা, তারা কোথায় আছে? এরা তো আপনি যতই চাই, মানে এরা তো চাইবেই পালিয়ে থাকতে, বা এদেরকে কোথাও রাখা হয়েছে কিনা আমরা কিন্তু বলতে পারি না, এবং সরকার কোনো ক্লারিফিকেশনও দিচ্ছে না। আমি মনে করি যার কারণেই তো এই যে বিদ্রোহের ষড়যন্ত্র এগুলো হচ্ছে। জি হবে, তার কারণ এরাই উস্কাবে। কেন? এরা নিজেদের চামড়া বাঁচানোর জন্য, নিজেদের মানে অপকর্ম ঢাকার জন্য, বা মানে প্রতিশোধ স্প্রিয়া থেকে বা ডেসপারেশন থেকে তারা সাধারণ পুলিশ সদস্যদেরকে বা অন্যান্য জায়গায় মানুষজনকে উস্কাতে চেষ্টা করবে। এবং এতে কি হবে, সাধারণ যারা পুলিশ সদস্য, যারা নিরীহ পুলিশ সদস্য, যে অফিসাররা কোনো কিছু করেনি, বা যেই পুলিশ সদস্য কনস্টেবলরা কিছু করেনি, এএসআইরা কিছু করেনি, তারা খামাখা কিন্তু গিয়ে ধরা খাবে। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এরা কি কেন নজরদারির মধ্যে নাই, বা এদেরকে কেনই করা হচ্ছে না, এটার মূল কারণটা হচ্ছে যে আপনার এদেরকে যে নজরদারি করবেন, নজরদারি হচ্ছে 2 রকম। একটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, মানে আপনি নিজে মানুষ দিয়ে নজরদারি করবেন। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, যেমন আপনি মোবাইল ট্র্যাকিং করবেন, জিপিএস লোকেশন বের করবেন, আপনার তার মোবাইল ইন্টারসেপ্ট করবেন, আপনার তার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করবেন, এরকম। এগুলো অত্যন্ত মানে জটিল বিষয়। এখন আমাদের সংস্থাগুলোর, গোয়েন্দা সংস্থাগুলোর এই সক্ষমতা যেগুলো ছিল, সেই লোকগুলা কারা ছিল? তাদেরকে তো বিশেষভাবে ট্রেইন আপ করা হয়েছিল, নিজেদের লোক আনা হয়েছিল, এবং তারা কিন্তু অনেকে কাজে যোগ দেয়নি।
অনেকে এখনো পলাতক আছে, এবং এই যে ইকুইপমেন্টগুলো এগুলো অকার্যকর আছে। তো সুতরাং করা হচ্ছে কি যে এরা যদি বাইরেও থাকে এদেরকে কিন্তু ঠিকমতো ওরকম খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এরা যদি সরকারের কোনো বিশেষ জায়গায় থাকে তাদেরকে রাখা হয় প্রোটেক্টিভ একটা জায়গায়, যে ঠিক আছে এখন পরিস্থিতি অতটুকু ভালো না, মানে পুলিশ এখনো অত অর্গানাইজ না, এদেরকে যদি পুলিশের কাছে আবার দেওয়া হয় তাহলে হয়তো এদের সিকিউরিটির সমস্যা হবে, বা এদের কাছ থেকে হয়তো তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনও হতে পারে। তবে আমরা কায়মনোবাক্যে চাইব, আমাদের দেশের সব মানুষ চাবে যে সকল পুলিশকে ঢালাওভাবে যেন অপরাধী বলা না হয়, কিন্তু এই যে লোকগুলা যাদের কথা আপনি বলছেন এদের যেন কঠোর সাজা হয়, এদেরকে দরকার পড়লে মাটি খুঁড়ে বের করে আনতে হবে। রাষ্ট্রের যত শক্তি আছে, আমাদের দেশের সংস্থাগুলার, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু সক্ষমতা আছে সব কাজে লাগাতে হবে, কিন্তু লাগানো হচ্ছে না, সেটা আমরা কিন্তু দেখছি। এবং এতে কিন্তু অনেকের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে এরা এত স্লো গোয়িং কেন। আপনি যদি নিরাপত্তা ইস্যুটাকে পাত্তা না দেন বা গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার অন্যান্য যে কাজগুলো আপনারা মানে এই সরকার করছে, ভালো ভালো কাজ যেগুলো করছে, যেমন সংস্কার প্রক্রিয়াগুলো, কমিশন গঠন করছে, বিভিন্ন করছে, এগুলো কিন্তু স্লো হয়ে যাবে। এগুলোর মধ্যে কিন্তু মানুষ অত তখন আস্থা পাবে না এবং মানুষ ভরসাও করতে পারবে না। সুতরাং এখান থেকে আসলে আগে নিরাপত্তাটার দিকে জোর দিতে হবে। আপনি এইদেরকে যদি পেতে চান তাহলে এই যে নিরাপত্তা যে লুপহোলগুলো আছে, এই লুপহোলগুলোকে আগে ঠিক করে নিয়ে আসতে হবে। আপনাকে ট্রাফিক সিস্টেম ঠিক করতে হবে, পুলিশকে মানে ভরসা দিতে হবে। আপনি আমাকে দেখান, আমি পুলিশের যে বর্বরতা ছিল কতিপয় পুলিশের, বা পুলিশ এই যে আপনি যেটা বলছিলেন যে এই আন্দোলনের সময়, এটা আনপ্রেসিডেন্টেড। আমরা কখনো বাংলাদেশের ইতিহাসে দেখিনি, এমনকি উপমহাদেশে দেখিনি। আপনি দেখেন ভারতে তো ছাত্ররা আন্দোলন করেছে না কয়েকদিন আগে, আমাদের পরে একটা পুলিশ গুলি করেছে, কোনো একটা ছাত্র মারা গেছে, মারা তো জানি। বাংলাদেশে কি ক্রূরভাবে হয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে বাংলাদেশের যে বাকি পুলিশ এখন যারা কাজে যোগ দিয়েছেন, অপরাধী তাদেরকে পান, বের করেন। যেমন আব্দুল্লাহিল কাফি নামে যে একজন আপনার এডিশনাল পুলিশ সুপার, যে ওই যে সাভারে কোন থানায়, বাইপেল থানায় মনে হয়, যে লাশগুলোকে, বাচ্চাদের লাশগুলোকে সে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। কতটুকু নিষ্ঠুর আমি জানি না, যে এই মানুষটাকে যখন বিসিএস অফিসার হিসেবে বা তাকে যখন ট্রেনিং দেওয়া হয়েছে, সে কি ট্রেনিং সে পেয়েছে বা কোন পরিবার থেকে সে এসেছে, তাকে কি তার বাবা মা কিছু শিক্ষা দেয়নি? আই ডোন্ট নো। বাট সে তো এগুলো এই বর্বরতা করেছে, এটা তো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে। আপনি চিন্তা করেন, এবং এই লোকটাকে তো আপনাকে শাস্তি দিতেই হবে। কিন্তু তার মানে এই না, আমি আবারও বলবো যে আমাদের পুলিশ ছাড়া চলবে না, রাষ্ট্র চলতে হবে পুলিশের মাধ্যমে, মানে আইন শৃঙ্খলা বাহিনী। আলোচনায় ফিরবো। খান সাইদ হাসান, আপনার কাছে প্রশ্ন, যেটি আবু রশিদ বলছিলেন, একটা পরিসংখ্যান তুলে ধরলেন, মাত্র 236 জন বা 250 জনের মতো পুলিশ সদস্য কাজে জয়েন করেনি এত সংখ্যক পুলিশের মধ্যে। যদি তাই হয়ে থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রিস্টোর করা যাচ্ছে না? আমি এই উত্তরটি নেব একটা ছোট্ট বিরতি পরে এসে। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি পুলিশের বিদ্রোহের যে ষড়যন্ত্রের কথা আমরা জানতে পারছি সে বিষয়ে। খান সাইদ হাসান, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যদি মাত্র 200-250 পুলিশ সদস্য কাজে যোগ না দিয়েই থাকে, তারপরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা যাচ্ছে না? রিস্টোর না করার পেছনে আমি মনে করি যেটা, ওই যে এখনও সেই মনোবলের বিষয়টা। আর 236 মনোবলের বিষয়টা বোঝাতে যে আমি আরেকটু ইয়ে করি। আমাদের কাছে এখন পর্যন্ত 46 জনের মৃত্যুর খবর আছে। আপনি ইউল বি সারপ্রাইজ টু নো যে এই 46 জনের পরিবার পরিজন কোথায় কিভাবে আছে। পুলিশ কিন্তু অন্যান্য যাদের মামলা নিচ্ছে, ছাত্র বৈষম্যের যারা এই সময় আন্দোলনে হতাহত হয়েছেন ছাত্র জনতা, তাদের ব্যাপারে লোক আপনার যতটুকু পুলিশ করতেছে, কিন্তু এই 46টা ফ্যামিলির ব্যাপারে খোঁজ নেওয়ার মতো সাহস পুলিশ পাচ্ছে না, যে এদের ব্যাপারে খোঁজ নিতে গেলে তারা মিস ইন্টারপ্রিটেড হয় কিনা। দ্যাট ইজ দ্য সিনারিও অফ পুলিশ। তো সেই কারণেই আপনার এই যে 236 জন যারা যোগদান করেনি, এই 46 জনের পরিবারের সদস্যদের কাছে এরা যেতে পারছে না। আমার জানা নাই, ওরা গেলে আমি জানতে পারতাম। হ্যাঁ, তারাও এখন কিন্তু ওই খুবই অসহায় অবস্থার মধ্যে আছে। আমি এটা কিন্তু তাদের ইচ্ছা করে যাচ্ছে না, তা না। পুলিশ না যাক, তাহলে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে তাদের কোনো প্রতিনিধি তো যাবে, খোঁজ খবর নেবে। আমি জানি না, ওটা তো আমার এখতিয়ারের মধ্যে নাই। যাওয়া দরকার, ডেফিনেটলি যাওয়া দরকার ছিল, ওটা যে আছে। আচ্ছা, আরেকটা যেটা বললেন যে স্লো মুভিং যেটা হচ্ছে, হ্যাঁ, তবে যে আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে আমাদের যারা পালিয়ে আছে তাদেরকে ধরা যাচ্ছে না, তো আমরা যেটা মনে করি যে স্লো মুভমেন্টের পিছনে কারণটা হলো কি, এই যে 5 বছর এটা যে মানে আমাদের এর আগের যে অভিজ্ঞতাটা ছিল যে 5 বছর পরে গভর্নমেন্ট চেঞ্জ হতো, হ্যাঁ,
এবং চেঞ্জ হওয়ার পরে কারা কারা আসবেন বা কীভাবে হতে পারে এরকম একটা প্ল্যান থাকতো সবসময়, মাস্টার রোড ম্যাপ যদি আমরা সেটাই বলি। কিন্তু সেটা তো গত 15 বছরে হয়নি। তো 5 বছরের এনামলিকা যদি যেটা ছিল সেটা ঠিক করতে যে সময় লাগতো একটা সরকার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা যে 3 গুণ সময় লাগছে তা কিন্তু না। বিকজ এটা আপনার এই পৌনপণিক হারে বেড়েছে। 5 বছরের পরে যে পরবর্তী 5 বছর বেড়েছে 10 বছরের মতো, এবং তার পরবর্তী বছর হচ্ছে 20 বছরের মতো, 30 বছরের মতো এটা জনটা নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে যারা ধরেন এখন আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় আছে ওনারা কি 2 মাস আগেও জানতেন যে ওনাদেরকে এই দায়িত্ব নিতে হবে? ওনাদের কি মিনিমাম কোনো প্রিপারেশন ছিল না। বরঞ্চ একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টা এবং খুব লার্নেড উপদেষ্টা, তো উনি একটা পত্রিকায় এসেছে বোধহয় আপনি দেখেছেন, যে উনি বলছেন যে 30 বছর আমি সরকারের সমালোচনা করেছি, কিন্তু এই 30 দিনে রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত হয়ে আমি বুঝতে পারলাম যে রাষ্ট্র পরিচালনাটা এত সোজা না। তাহলে জঞ্জাল হলো 30 বছরের, আর যারা এসছেন তাদের ওই প্রিপারেশন ছিল না, সেই কারণে একটু স্লো মুভমেন্ট হচ্ছে, স্লো মানে আমাদের প্রত্যাশা অনুযায়ী। তবে রুশ সাহেব যেটা বললেন, যদি এটা আমাদের অনেকের মধ্যে এই কথাটা আছে, বিকজ আমরা একটা বিবৃতি শুনেছিলাম বেশ কিছু পুলিশ অফিসার এবং তাদের ফ্যামিলিরা এবং অন্যান্য যারা একটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার তাদেরকে নিয়ে সেটা আবার যে তাদের বিয়ের থেকে উঠাই নেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে। নানান কারণে মানুষের মধ্যে একটু সংশয় সন্দেহ আছে। যদি এরকম কোনো থাকে যে সরকারের কোনো প্রোটেক্টিভ অবস্থায় প্রোটেকশন যদি তারা থেকে থাকে, সেই ক্ষেত্রে তো একটু বের করতে একটু সময় লাগবে। এখন যাদেরকে আপনি বের করবেন তাদেরই যদি প্রোটেকশনে থাকে তাহলে সেক্ষেত্রে সময় লাগবে। আমি জানি না এটা। তো এটা ছাড়া আর সব ঠিক আছে। আর আপনার আরেকটা যেটা বললেন যে ভারতের ছাত্র আন্দোলনে গুলি করেনি কেন, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আপনি তো অবশ্যই জানবেন। এরশাদ পতনের সময় তো আমরা তখন ছাত্র, শুধুমাত্র ওই যে আমাদের গণতন্ত্র মুক্তি পাক ছেলেটা, ওই যে নূর হোসেন, আর এদিকে আমাদের ডাক্তার মিলন, এই 2টা কিলিংয়ের পরে বন্ধ শেষ হয়ে গেল না, এরশাদ সরকারের ফল করলো। তো ওই সময় তো গুলির প্র্যাকটিস ছিল না। ইভেন আপনি 2006 সাল পর্যন্ত যদি আপনি বাইরে আগে পরে মিলে আরো কিছু মানুষ হত্যা করা হয়েছে, সেটা হোক, কিন্তু সেটা ছিল সংখ্যায়, আপনি মানে সিঙ্গেল ডিজিটে যে অবস্থা অভ্যুত্থানে গিয়েছিল তাতে আরো গুলি করার কথা ছিল। এক্স্যাক্টলি, আমি সেটা বলতে যাচ্ছি। আর অন দি আদার হ্যান্ড ছাত্র জনতার এই কয়দিনে আপনি যদি 9 সাল থেকে ধরেন তাহলে তো অনেক খুন গুম হয়েছে, যেটা বাদই দেন। আপনি 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের হিসাবে তো আমরা একটা ইয়ে থেকে পেয়েছি, একটা 841 জন, এখন তো বলা হচ্ছে আরো একটু বেশি। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এটার মধ্যে আমরা যেটা পরবর্তীতে বিভিন্ন ইয়ে থেকে শুনেছি যে যিনি পালিয়েছেন দেশ থেকে, সেই মানে আনবিটেন প্রাইম মিনিস্টার, সে নাকি যাওয়ার সময় মানে এরকম তার একটা অভিব্যক্তি ছিল যে আরও যা কিছু করতে হয় করো, তবু আমি যাব না। এবং তাকে ওখানে যারা ছিল তাদের আমেরিকা থেকে তার ছেলে নাকি ফোন করে ওটা বলছে যে পুলিশ তো করতেছে, তোমরা করতেছো না কেন, তোমাদেরকে আমরা নিয়োগ দিয়েছি অমুক ইত্যাদি। আমরা শুনেছি এটা। যদি যাই হোক, আমাদের সত্য মিথ্যার সাথে পিপল পারসেপশন কিন্তু এটাও আমাদের খুব মানে একটা মাথার বিবেচনায় নিতে হয়। তো এই যে বিষয়গুলো, তো তাহলে এইরকম হত্যাকাণ্ড এই রিজিমের আগেই কখনো হয়নি। আমি তো বললাম যে 2013 সালের 5ই মের পরের হিসাব বাংলাদেশের ইতিহাস একরকম, আর তার আগের ইতিহাসটা আর একরকম। তো সেই জন্য এটা আমার মনে হয় যে এইটা হবে না। তবে আমরা বিশ্বাস করি কেন, পুলিশের চাকরি আর পাশাপাশি এই দেশের মানুষ আসলে এত ল অ্যাবাইডিং এবং এত ফেলো ফিলিংস এত স্ট্রং, এবং এইরকম ইউনিফাইড জাতি তো পৃথিবীর অন্য কোথাও আর নাই। এই যে আমরা 10ম বৃহত্তম জাতি হওয়ার পরে আমাদের সমস্ত কিছুর মধ্যে ইউনিফিকেশন থাকার কারণে আমরা যে কোনো ভালো কিছু আমরা করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। সেই ইউনিফিকেশন কি আছে? নাই তো। এটা চেষ্টা করা হয়েছিল ডিভিশন করা। ইয়েস, আপনি আর ভেরি কারেক্ট। চেষ্টা করা হয়েছিল আমাদের অনেকে পার্শ্ববর্তী অনেকে সাহায্য সহযোগিতা করা যায় কিনা, সাকসেসফুল হতে পারবে না রে আমাদের মধ্যে, সেটাই কামনা করি। আবু রুজ, আপনার কাছে আমার প্রশ্ন, 16 বছরে পুলিশ প্রশাসন যেভাবে সাজিয়েছে, দলীয় লোকদের যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেমন আনসারের ক্ষেত্রে আনসার যে ষড়যন্ত্র চলছিল সেখানে বলা হয়েছিল গোপালগঞ্জে এত পরিমাণ মানুষ গত এত বছরে নিয়োগ দেওয়া হচ্ছে, এই পরিমাণ সংখ্যক। আবার পুলিশের ক্ষেত্রে বলা হয়েছে গোপালগঞ্জে একটি ব্যাপক সংখ্যক সদস্য পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু গোপালগঞ্জ বলে কথা না, স্তরে স্তরে যেভাবে দলীয় লোক নিয়োগ দিয়ে রাখা হয়েছে বা সাজানো হয়েছিল, সেটি ভাঙা কি এত সহজ হবে? এটা ভাঙা সহজ না হলেও ভাঙা যায়, এবং এটা অটোমেটিক্যালি ভেঙে যেতে বাধ্য। তার কারণ তাহলে তো এই আন্দোলনই সফল হতো না। আপনি এত যে ওদের লোক টায়ারে বসিয়েছে, শুধু তো পুলিশে না, আমি তো সাবেক সামরিক কর্মকর্তা, আমাদের সামরিক বাহিনীতেও কি এরকম করেনি? এদের অনেককে এখন রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছে, তাই না? মানে এরকম প্রতিটা বেসিসে তো আপনি একটা সাধারণ প্রমোশন পেতে গেলেই দেখানো হতো তার কোন কে আওয়ামী লীগ আছে, কে নাই, এরকম দেখে দেখেই তো তাকে দেওয়া হতো। যদি দূর সম্পর্কের কোনো কেউ বিএনপির থাকতো তাকেও প্রমোশন দেওয়া হতো না। এভাবে তো প্রত্যেকটা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা,
সশস্ত্র বাহিনী সমস্ত কিছু সাজানো এই হয়েছিল। প্র্যাকটিসটা কি শুধুমাত্র গত আওয়ামী রেজিমের সময় করা হয়েছে না এর আগে? আমি একটু এর উত্তরটা একটু সাইদ হাসান আপনার কাছে একটু নিয়ে যাবো আবুরুদের কাছে। এইটা যদি বলেন সেটা হলো, হ্যাঁ আপনি যেটা বলছেন, তবে ওই যে আমাদের সেই এর কথা যে এমন যে কোনো রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, রাজনৈতিক দলের সরকার যখন থাকে, তখন তো ডেফিনেটলি সে এটা আমেরিকাতেও করে। আমেরিকাতে যেটা করে সেটা আনুষ্ঠানিকভাবে করে, যখন রিপাবলিকানরা আসে বৈধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর আওয়ামী লীগের ওরা যেটা করে, রিপাবলিকানরা যখন আসে তখন অফিসিয়ালি ডেমোক্র্যাটদের বাদ দিয়ে তাদের নিজেদের সেট আপভাবে সাজিয়ে নেয়। আবার সেম ইজ দ্য কেস। তো আমাদের এখানে যেহেতু নিয়মটা ওরকম ছিল না, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও সব ক্ষেত্রেই কম বেশি। তো কিন্তু এখন যেটা হয়েছে যে এইটার সময় এসে এটা একেবারে আমি অপ্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না, তবু একটু আমি কথাটা বলতে পারলে বোধহয় ভালো হবে। এর আগে যিনি সরকার পরিচালনা করেছেন গাজী, উনি তো দেশটাকে উন্নত করতে আসে নাই। উনি তো, আপনি খেয়াল আছে কিনা, সবাই নিশ্চয়ই আমাকে বিয়ার করবেন, ডক্টর সিরাজুর রহমান সাহেবের যে বইটাতে যে লেখা ছিল এক জীবনে এক ইতিহাসে, 81 সালে উনি বিবিসির সাথে জন রেনারের সাথে স্টেটমেন্টে বলেছেন যে যখন অনেকে বলেছে আই হেট পলিটিক্স, তখন উনি তো ন্যাচারালি খুব হয়ে গেছে। তখন মানে একটা পলিটিশিয়ান যদি বলে হেট পলিটিক্স ন্যাচারালি, তখন বলছে কেন? তখন সে বলছে যে এই দেশ আমার বাবা স্বাধীন করেছে, স্বাধীনতার পতাকা এনেছে, তাকে যখন 3.5 বছর পরে হত্যা করা হয় তখন দেশের মানুষ কান্না কত করেই না, মিষ্টি বিতরণ করেছে, আমি সেই প্রতিশোধ নিতে এই দেশে আমি রাজনীতিতে এসেছি। স্যার, তো সেটা এই বইটা এখনও আছে, এই বই আপনি দেখতে পাবেন। এরপরে তো উনি তো 2014 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, এর মধ্যে হাসিনা কখন তার বই প্রতিবাদ করেনি। তার মানে উনি দেশে এসেই ছিলেন সেই দেশের সেই প্রতিশোধ নিতে যে দেশের জনগণ তার পিতার মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করেছে। এরকম তো সেই কাজই সে করতে, প্রত্যেক কাজের মধ্যে আপনি যেটা ভাই বললেন, প্রশাসনে আপনি একটা রাজনৈতিক সরকার যখন আসবে, আপনি তার মতো করে কিছু লোক রাখবে, এটা সব সময় থাকে, এটা আপনাকে কোনোদিন আপনি ফেলতে পারেন, তাহলে সে নিজের মতো করে নিজের যে পলিসি বাস্তবায়ন একটা চেক অ্যান্ড ব্যালেন্স করবে। কিন্তু কথাটা হচ্ছে, একজন রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী উনি যখন শপথ নেন, উনি যখন চাকুরিতে ঢোকেন, তিনি কিন্তু জনগণের সেবার, জনগণের জন্য কাজ করেন, রাষ্ট্রের কাজ করেন। হ্যাঁ, আপনি যে কিছু কিছু ভাইটাল পোস্ট আছে সেখানে সরকার তার নিজস্ব পছন্দনীয় লোকজনকে বসায়, বিশ্বস্ত লোকজনকে বসায়, কাজ তাদের পলিসিটাকে দ্রুত বাস্তবায়ন করার জন্য। কিন্তু এরকম তো না যে আপনি এরকমভাবে বেনজির বানাবেন, আসাদুজ্জামান মিয়া বানাবেন, হারুন বানাবেন, এগুলোর জন্য তো না। আগেও হয়েছে, আমি তো বললাম আগে প্রত্যেকটা সরকারের সময় এরকম হবে, পৃথিবীর প্রতিটা দেশেই এরকম হয়। আপনি ভারত যে বিজিবি চালাচ্ছে, সে কি কংগ্রেসের লোক দিয়ে চালাবে? কিন্তু আপনি ভারতের গোয়েন্দা সংস্থা যে যাকে নিয়ে আমরা এত সমালোচনা করি, আপনি কি জীবনে কোনোদিন শুনেছেন যে রাজনীতিতে হাত দিয়েছে, নতুন কোনো দল তৈরি করে? জীবনে কোনোদিন শুনেছেন? শোনেন তো নাই। বা ভারতের পুলিশ, হ্যাঁ ওদের মধ্যে কিছু এদিক ওদিক থাকবে, কিন্তু ভারতের পুলিশ কি কখনো তার মানে একেবারে দলীয় কর্মীর মতো আচরণ করে? ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে ইনডক্ট্রিনেশনের ব্যাপার। আর ওই যে আসলে টপে বসে আছেন বা যারা দেশটা চালাচ্ছেন, রাজনীতিবিদরা, তাদের আসলে এটা বিষয় যে তারা কিভাবে এদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং কতদূর যেতে দিবেন, রাশটা কোন জায়গায় টেনে ধরবেন। শেখ হাসিনা যেটা করতেন তার সরকার, যে না আমি সব, এবং ওনারা যা বলছেন সেটাই করতে হবে, এখানে অন্য কারো কোনো কথা, কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। প্রবলেমটা হচ্ছে সেই জায়গায়। আপনাকে আমি একটা উদাহরণ দিই। 1991 সালে যখন আপনার বিএনপি সরকার ক্ষমতায় আসলো নির্বাচনের মাধ্যমে, আপনারা একটু খুঁজে দেখেন, তখন অ্যাটর্নি জেনারেল বেগম জিয়া কাকে রেখেছিলেন? উনি একজন আওয়ামী লীগের, আমি এখন নামটা ভুলে গেছি, উনি হ্যাঁ না মারা গেছেন, উনি অ্যাটর্নি জেনারেল বানিয়েছিলেন। উনি কিন্তু বলে অবাক হয়ে গিয়েছিলেন, উনি আওয়ামী লীগের লোক ছিলেন, মানে পদত্যাগ করতে চেয়েছিলেন। উনি বলছেন যে না, ইউ স্টে ব্যাক, এবং উনি ছিলেন। এরকম তো হয়েছে বাংলাদেশে, তখন তো সমস্যা হয় নাই আপনার। তারপরে ধরেন, আর পুলিশ যখন 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে, তখন কি পুলিশে বেশিরভাগ মানে অন্য দলের লোকজন, সমর্থকরা বেশি ছিল না? তাতে কি আওয়ামী লীগের দেশ চালাতে তখন সমস্যা হয়েছে? হয়তো নাই। কিন্তু এবার এসে হয়েছে কি, পুরো একটা ফ্যাসিস্ট কায়দায়, মানে একদম সমস্ত কিছু, হয় তুমি আমার কথা শুনবা, আমি যা বলছি তাই করবো, ওকে মারতে হলে ওকে মারবা, ওকে গুম করতে হলে গুম করবে, ইলিয়াস আলীকে ধরে নিয়ে যাবা, তা নাহলে তোমার চাকরি নাই, তুমি কিছু করবা না। আর এই পুলিশ অফিসারদের বা অন্যান্য বাহিনীর যারা এই কাজগুলো করেছে, তাদের সমস্যাটা হচ্ছে, তারা হচ্ছে কি, আমি তো সুযোগ সুবিধা পাচ্ছি, প্রমোশন পাচ্ছি, আমি এরকম নিজেই দেখেছি, তো এরা পাগল হয়ে গিয়েছিল। এবং আপনি পৃথিবীর যতগুলো ফ্যাসিজম এসছে, আপনি সাদ্দাম হোসেনের কথা ধরেন, গাদ্দাফির কথা ধরেন, আপনার চিলির পিনোশের কথা ধরেন, এই যে উত্তর কোরিয়ার আছে কিম জং জুনদের কথা ধরেন, প্রত্যেকটা ফ্যাসিস্ট একই নেচারের। তাদের কথা হচ্ছে, হয় ইউ আর উইথ আস, উইথ মি, অর ইউ আর এগেনস্ট মি। খান সাইদ হাসান, একটা শুধু একটা লাইফ, যেমন ধরেন কনজারভেটিভ এবং লিবারেল পার্টি, দুইটা আইডিওলজি দুই রকম।
কমিউনিস্ট পার্টি এবং ইসলামিক পার্টি, তাদের দুইটা আইডিওলজি দুই রকম। এখন যখন কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় থাকবে, উনি চাইবে তার আইডিওলজিটাকে যে মানে বিশ্বাস করে এবং প্রতিষ্ঠা করতে সহায়তা করে এরকম কিছু পাবলিক সার্ভেন্টকে রাখার, এটা অপরাধ না। সেম ইজ দ্য কেস উইথ লিবারেল। এখন এই লিবারেল এবং কনজারভেটিভ পার্টি যদি তাদের আদর্শের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স করে, যেন উনি বললেন ধরো মারো কাটো, এগুলো তো ক্রিমিনাল অফেন্স, এগুলো তো আইডিওলজির বিষয় না। কোনো আইডিওলজি বলেন যে মানুষকে বিনা বিচারে হত্যা করবা, বিনা বিচারে গুম করবা। তো ওনারা ওইটা আগে যেটা হয়েছে তাদের ওই যেটা বললাম, তাদের আদর্শটা বাস্তবায়ন করার জন্য, একটা জাতীয়তাবাদী আদর্শ, একটা অন্য আদর্শ, চেতনার আদর্শ, সেই বাস্তবায়নের জন্য হয়তো এই আপনার 2006 সাল পর্যন্ত এটা চলেছে, কিন্তু ক্রিমিনাল অফেন্স হয়নি। এবার এসে তো যে কাজগুলো হয়েছে অল আর ক্রিমিনাল অফেন্স। তো এই ব্যাপারটা এরকম আর কি। আপনার কাছে এই মুহূর্তে আমার প্রশ্ন যে 2-1 শহীবুর রহমান আটক করলেই তো আর বিদ্রোহ থেমে যায় না, বা ষড়যন্ত্রের সব ধরনের জাল ছিন্ন করা যায় না, নিশ্চয়ই চেষ্টা চলতেই থাকবে। এই ধরনের ষড়যন্ত্র যাতে আর না করার চেষ্টা করা হয়, সেই জন্য সরকারকে কী ধরনের ব্যবস্থা নিতে হবে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন? তাদের তো ব্যবস্থা আমার মনে হয় নিয়েছেও। এখন আপনি জানেন কি সর্বশেষ একজনকে আটক করা না, আটক করা হয়েছে, কিন্তু পরিস্থিতি কিন্তু এখন একদম আবার যে হবে না, আবার যে চেষ্টা চলবে না, হবে না কেন আমি আবার হবে না, সেটা আমরা কালকে কি হবে আমরা জানি না। তবে আমরা অনুমান করতে পারি অতীত থেকে বা বর্তমান থেকে আমরা কালকে কি হবে আমরা ধরে নিতে পারি। এরকম হওয়ার কোনো মানে পুলিশের মধ্যে ইনসাইটমেন্ট হওয়ার এটার কোনো সুযোগ নাই, যেটা আমরা আনসার এবং বিডিআর দেখে তো আমাদের একটু সংশয় লাগে। এটা পুলিশে হবে না, এটা আপনি ধরে নিতে পারেন, এটা হওয়ার সুযোগ নাই। আর দ্বিতীয়ত হলো যে এতদিন পর্যন্ত যেহেতু শুরু হয়েছে, ওই যে দেখুন শোয়েবের কালকে তো শোয়েব ধরা পড়েছে, শোয়েবের স্টেটমেন্ট আরও কিছু লোকজন আসবে এবং এই লোকগুলোকে অন্তত এইভাবেই করা হচ্ছে যাতে করে কোনো ইনোসেন্ট মানুষের সাথে সম্পৃক্ত না হয়, তাতে করে আস্তে আস্তে এটা হয়ে যায়, ডিফিউজ হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। এবং হ্যাঁ, তারপর আমি আপনাদের দুজনের সাথে একমত যে এটাকে আমাদের প্রত্যাশা যে আর একটু তাড়াতাড়ি করে করা উচিত ছিল বা করা উচিত, সেটা তো একটু স্লো হচ্ছে। তো স্লো হওয়ার জন্য ওনারা যদি চেষ্টা মানে চান, যারা নীতি নির্ধারক আছে, তারা শুধু ওই মুষ্টিমেয় কিছু লোকের সাথে পরামর্শ না করে জেনারেল ক্রস সেকশন অফ পিপলের সাথেও তারা কথা বলতে পারেন যে কীভাবে এটাকে আগানো যাবে, বিকজ উই আর দ্য স্টেক হোল্ডার্স। এটা তারা করতে পারে বা করা উচিত। জি, আবুল হোসেন, আপনার মন্তব্য যে ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র কতটা স্বাভাবিক হতে পারে, নাকি যেটি বললেন খান সাইদ হাসান যে এই ধরনের সম্ভাবনা আপাতত নেই? হ্যাঁ, আমি বলবো যে যদি আমাদের নিরাপত্তা ব্যবস্থাটাকে, আভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোটাকে এখনই ঠিকমতো আপনার সঠিকভাবে ঠিক না করা যায় এবং এই দিকে মানে ভালোভাবে দৃষ্টি দেওয়া না যায়, আপনার এনএসআই, এসবি, ডিবি, ডিজিএফআই এই কয়টা সংস্থাকে খুব দ্রুত ইলেকট্রনিক সার্ভেলেন্স সিস্টেমগুলোকে ঠিক করা দরকার। আমাদের যথেষ্ট, আমাদের এত একদম যে সরকারি জায়গা থেকে নিতে হবে তা না, আমরা অ্যাডহক বেসিসে নিতে পারি। আমাদের যথেষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, আমাদের দেশে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, আমরা তাদের মাধ্য থেকে নিয়ে এই জিনিসগুলোকে মানে কাজে লাগাতে পারি, এই যন্ত্রগুলোকে সক্রিয় করতে পারি। তারপরে যদি দরকার হয় আমরা বন্ধু রাষ্ট্র আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, চীন আছে, টার্কি আছে, আমরা এদের কাছ থেকে সহায়তা নিতে পারি যে তোমরা আমাদেরকে 15 দিনের ট্রেনিং দিয়ে দাও, 30 দিনের ট্রেনিং দিয়ে দাও। MI6কে আমরা বলতে পারি, MI5কে বলতে পারি। তাহলে হবে কি যে আমরা দ্রুত এই জিনিসগুলোকে নজরদারির মধ্যে আনতে পারবো। আমি আবারও বলি, এই নজরদারি কিন্তু কখনো ওই রাজনৈতিক কারণে হওয়া উচিত হবে না, ওই দানব তৈরির জন্য যেন না হয়। যেই কাজগুলো জেনারেল জিয়াউল হাসান করেছিলেন NTMC-তে বসে, সেগুলো যেন না হয়। কিন্তু রাষ্ট্রের কাঠামো তো থাকতে হবে। আপনি ধরেন একটা যে কোনো রাষ্ট্রের কথাই ধরেন, আপনি তারা তো সন্ত্রাসী, জঙ্গি বা অপরাধী বা এই যে যাদের কথা বলছেন, এরকম মানুষ যারা আছেন তাদেরকে তো নজরদারির মধ্যে রাখতে হবে। তারা কি করছে, ইট ইজ অলওয়েজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইন্টেলিজেন্স গ্যাদারিং, শুধু তথ্য যে আপনি পেলেন তা না, এখানে তারপরে ধাপ আছে কোলেশন, অ্যাসিমিলেশন, তারপরে আপনি আসবেন যে এরপরে আমি কি সিদ্ধান্ত নেব। আপনি 5 জায়গা থেকে তথ্য পেলেন, মানে ইন্টেলিজেন্স পেলেন, তারপর ইলেকট্রনিক হতে পারে, মানুষের মাধ্যমে হতে পারে, তারপর আপনি পেলেন, তো পাওয়ার পরে এটাকে বিশ্লেষণ করা হয়, তারপরে এখান থেকে মূল জিনিসগুলোকে নেওয়া হয়, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তারা অসম্ভব জ্ঞানী মানুষ, তারা ভালো মানুষ, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমি তারপরেও বলি, যেহেতু ডক্টর ইউনূস বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করেন, আমি মন খুলে আমি সমালোচনাই করছি যে তারা এই বিষয়ে নজর দিতে খুব একটা আগ্রহী নন। আমি নিজেও একজন উপদেষ্টার সাথে আমি কথা পার্সোনালি মানে যখন আলাপ করতাম বা করি বা দেখি যে তারা আসলে এগুলোর দিকে অত নজর দেওয়ার মানে তাদের ইচ্ছা এখনো নাই। ওই যে প্লাস্টিকের বোতল চেঞ্জ করেছেন ওখানে কি, এটা নিয়ে তারা খুব খুশি। হ্যাঁ, এটা খুব ভালো কাজ, কিন্তু আমার প্রায়োরিটি কোনটা বেশি বর্তমানে? আপনি ভাই যেটা বললেন যে এই যে ধরেন পুলিশ, আপনি আমাদের সবাই পুলিশকে গালি দিতে পারেন, পুলিশকে গালি দেওয়া খুব সহজ, আপনি গালি দিতে পারেন। তারপর এবার যা পুলিশ যা করেছে তাতে আরো বেশি গালি দিতে পারেন। কিন্তু কথাটা হচ্ছে
আপনার আইন শৃঙ্খলা বা আপনার যে এই যে কাঠামোগুলা, এটা আপনি কি পুলিশ ছাড়া চালাতে পারবেন? আপনাকে তো এটা মানতে হবে। এখন যদি এটার মধ্যে আওয়ামী লীগেরও পুলিশ সদস্য থাকে, আওয়ামী লীগে বিশ্বাস করে, রাজনীতিতে বিশ্বাস করে, তাদেরকে উস্কানি দেওয়ার বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হবে, তাদেরকে প্রণোদনার মধ্যে আনতে হবে যে না, এগুলো করে লাভ নাই। যারা তোমাদেরকে এগুলো বলছে, তোমরা সাধারণ পুলিশ, তোমাদের কোনো লাভ নাই, মানুষের সাথে তোমাদের আর গন্ডগোল তৈরি করে কোনো লাভ নাই। কিন্তু আপনি এটা করবেন কিভাবে? ওই আবার ওই জায়গায় আপনাকে নিরাপত্তা ব্যবস্থা। খান সাইদ হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে যেখানে 1000-এরও কম ছিল একসময় বিসিএস কর্মকর্তা পুলিশের মধ্যে, এখন তা 3500-এরও বেশি, যেখানে 64টি জেলায় এসপি থাকবে, এসপি র্যাঙ্কে অনেকে থাকবে, সেখানে 800-র মতন এসপি রয়েছেন, যেখানে ডিআইজি বা আমি বলতে চাচ্ছি বিভিন্ন বিভাগীয় রেঞ্জ বা মেট্রো সহ গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা সম্ভব 20 জনকে, সেখানে ডিআইজি পদে রয়েছে 120 জন। মানে এগুলো তো সব খুশি হয়ে, ওই যে আগেকার রাজা বাদশাদের আমরা মোগলদের দেখেছি, খুশি হলে ইনাম দিত, গলা মালা ছুঁড়ে ফেলত, ওরকম গলার মালা ছুঁড়ে ফেলার মতো 1 একজনকে পদ দেওয়া হয়েছে। এই অবস্থায় থেকে কিভাবে সংস্কার সম্ভব এই পুলিশ মানে পুলিশ প্রশাসনে? আমি আপনাকে একটা ফিগার দিই বলি। আমরা 2009 সালে যখন আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, তখন মানে অ্যাডিশনাল আইজি পোস্ট ছিল 6টা। 2009 সালে জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার আসলো, তার মার্চ মাসে আমাদেরকে বের করলো আর কি। যাই হোক, তো তাতে করে আপনার অ্যাডিশনাল আইজি ছিল 6 জন। ইউ উইল বি সারপ্রাইজড, যাকে বলছেন 120। ডিআইজি ছিল অনলি 16 জন। আচ্ছা, আর আপনার এসপি ছিল, অ্যাডিশনাল ডিআইজি নতুন পোস্ট হয়েছে, ছিল 6টা, আর অ্যাডিশনাল আপনার এসপি ছিল বোধহয় সোফার আই রিমেম্বার 126। তো 126 জন, আপনি যেটা বলেন 64টা জেলা, তারপরে বিভিন্ন মেট্রোপলিটনের ক্রাইমের ডিসি বা যেগুলোতে মানে পুলিশের কাজ তো ভাই এন্টি ক্রাইম ওয়ার্ক। এছাড়া আপনি যত পুলিশ বলেন, টুরিস্ট পুলিশ, অমুক পুলিশ, রিভার পুলিশ, এগুলো তো শুধুমাত্র ডেকোরেটিভ পুলিশ বলা হয়। মিলিয়ে আপনি চিন্তা করেন শুধু থানা আর ট্রাফিক পুলিশ, এই যদি ঠিক মতো কাজ করে, আর অন্য কোনো পুলিশের দরকার হবে না। তো ওগুলো তো শুধু পদ বাড়ানোর জন্যই তৈরি করেছে। তো সেই 126 এখন হয়েছে 720, আপনি যেটা বলছেন। এটা ওই একটাই কারণ হলো যে নিজেদের লোকজন ঢুকানো। ডিআইজি ক্ষেত্রে 120। হ্যাঁ, ডিআইজি একই দিনে প্রমোশন পেয়েছে 74। আচ্ছা, ওই যে লাস্ট ডেটা হলো আর কি। আর তার আগে তো সার্ভিংগুলো আছে 120-এর মতো। সেখানে ডিআইজি ছিল 16 জন। আপনার রেঞ্জে আমরা যদি এখন বিভাগ চিন্তা করি, তাহলে ওই যে 8টা বিভাগ মেট্রো দিয়ে আমরা 20 জন বা 22 জনকে। তো এটা করা হয়েছিল কেন? এটা করা হয়েছিল হলো যে আপনার ওই নিজস্ব ক্যাডার ঢুকানো হলো, ওদের উদ্দেশ্য ছিল নিজস্ব লোক ঢুকাতে পারছে কিনা জানি না, বিকজ ওই আওয়ামী লীগ না হয়ে অন্য কিছু হলে যদি মেরিট থাকতো, ওই টাকা লাগতো বেশি আর কি। হ্যাঁ, আর হ্যাঁ, তো বাট আর আসল উদ্দেশ্য যেটা ছিল যে আমাদের গভর্নমেন্ট মেশিনারিজগুলোকে, যেগুলো সরকারি এগুলো আছে, রাষ্ট্রযন্ত্র যেগুলো আছে, সেগুলো যদি অকার্যকর করে দেওয়া যায়। আপনি নিশ্চয়ই নেপালের খবর জানেন যে নেপালের কিন্তু একসময় ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছিল, যে তারা যখন ফল করেছিল যে তখন যে ঠিক আছে নেপালের অ্যাডমিনিস্ট্রেশন পারতেছে না, ইন্ডিয়া থেকে এনে দিতে হবে, তখন শুধু একটু নোক্তা লাগাইছিল যে ঠিক আছে এই সার্ভিসে কমনলি ব্যবহার হবে, ওরাও পরীক্ষা দিতে পারবে, ইন্ডিয়া দিতে পারবে, তাতে করে নেপালিরা চাকরি পাইতো না, ওরা পাইতো। এরকম একটা কিছু ছিল। আর আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। নাহলে আমাদের শুধু এটা না, যেটা যে রুশ সাহেব বললেন যে প্রত্যেকটা গভর্নমেন্ট মেশিন আপনি একটা দেখাতে পারবেন না যে মেশিনটা প্রপারলি ফাংশন করেছে। তখন আমরা শেষ পর্যায়ে মনে হয় মানে কি হচ্ছে, আপনি শুধুমাত্র আমাদের দেশে জঙ্গি তৎপরতা দমন বা কাউন্টার টেরোরিজমের ব্যাপারে আপনি কি করা হয়তো, ডিজিএফ এর একটা ব্যুরো আছে, সিটিআইবি, এনএস এর একটা ব্যুরো আছে, আচ্ছা, তারপরে র্যাবের ইন্টেলিজেন্স আছে, আবার একই কাজ করতেছে এসবিও, আবার একই কাজ আবার আলাদা পুলিশের মধ্যে একটা বাহিনী তৈরি করা হয়েছে সিটিটিসি। আপনি এই সিটিটিসির কি দরকার? সিটিটিসি আপনার পুলিশের এই জঙ্গি তৎপরতার মানে এইগুলা কাজ করছে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এতগুলি বাহিনী যখন কাজ করে একটা বিষয়ে, আপনি কি পাবেন? এলোমেলো জিনিস পাবেন। আপনি এইটা তো একটা জায়গায় থাকতে পারতো, ধরেন এনএসআই-তে থাকতে পারতো, খুশি রাখা গেল ডিপার্টমেন্টের হেড করে এই করার জন্য এই পদগুলা বাড়িয়েছে। এখন সিটিটিসির আমি মনে করি আপনি অবাক হয়ে যাবেন। আর পুলিশ যত অস্ত্র আনে বা বাংলাদেশের অন্য বাহিনী যত অস্ত্র আনে, এটা বাংলাদেশের আইন যে অস্ত্র আনতে গেলে সেনা হেডকোয়ার্টারের অনুমতি লাগে। তার কারণ ক্যালিবার আপনার আছে, যেমন 9mm আপনি আনতে পারবেন, এরকম অনেকগুলো জিনিস আছে। আমি নিজে ভার্জিনিয়াতে, আমেরিকার ভার্জিনিয়াতে আপনার ক্রিস নামে একটা আমেরিকান অস্ত্র কোম্পানি আছে, তাদের আমন্ত্রণে গিয়েছিলাম। তা সেখানে আমাকে প্রেজেন্টেশন দিচ্ছে তাদের, কারণ আমি যেহেতু ডিফেন্স জার্নালের সম্পাদক, আমি ওই হিসেবে গিয়েছিলাম। সেখানে দেখছি যে তাদের যে ক্রস কোয়ার্টার ব্যাটল ওয়েপন 9mm, এটার তালিকায় কয় তোমাদের বাংলাদেশের পুলিশ এটা নিয়ে গেছে। আমি বাংলাদেশের পুলিশ নিয়ে গেছে, আর্মি কিন্তু জানেও না। তারপরে আমি যখন এসে আর্মির কাছে কয়েক জায়গায় খোঁজ নিতে বললাম, আর্মি হেডকোয়ার্টারকে পুলিশ জানাও নাই, সিটিটিসি না কি কারা এটা ওরা নিয়ে আসছে অলরেডি, 9mm নিয়ে আসছে, যেটা প্রহিবিটেড, আপনি আর্মি হেডকোয়ার্টারকে জানাইতে হবে, জানায় নাই। এখন এগুলো কেন করেছে?
পথ বাড়াও, সুযোগ সুবিধা দাও, ওই যে গাড়ি পাচ্ছে, এটা ওটা পাচ্ছে, থাকো, এতগুলোর তো দরকার নেই। আপনি একটা বিষয় আপনাকে উদাহরণ দিলাম। এবং আমরা এর শেষ সাথে করবো, জি। শুধু একটা জিনিস, এই যে আপনি পদ বাড়ানোর কিন্তু মানে ছেলে খেলা নয়। এদের বেতন ভাতা কোত্থেকে আসছে? বেতন ভাতা আসছে রাজস্ব খাত থেকে। এবং রাজস্ব খাত মানে কি, আমার যে 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 লোকটা রিক্সা চালাচ্ছে, যে মুঠেগিরি করতেছে, ও হয়তো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে না, কিন্তু যে রুটিটা 5 টাকা দিয়ে কিনতে পারতো, সেই রুটিটা তাকে 12 টাকা দিয়ে কিনতে হচ্ছে, বিকজ রুটিওয়ালা যে রুটি বানাচ্ছে তার এই ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। তো একদিক থেকে আপনি এদেরকে অত্যাচার করতেছেন, এদের কাছ থেকে টাকা নিয়ে তাকে দরিদ্র বানাচ্ছেন। ইয়েস। অনেক ধন্যবাদ সাইদ হাসান, ধন্যবাদ হাবু রোশ। তো দর্শক, শেষ করছি, অবশ্যই আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের সম্পর্ক মানুষের সঙ্গে সরাসরি, তার মধ্যে এই ধরনের ষড়যন্ত্র চলবে, বিদ্রোহ করা হবে বিশেষ উদ্দেশ্যে, এগুলো তো আমরা কল্পনা তো আনতেই পারি না। নিশ্চয়ই ভবিষ্যতে এই ধরনের যাতে কিছু না হয়ে থাকে তার জন্য অবশ্যই সরকারের অগ্রাধিকার তো থাকবে এদিকে নজর দেওয়ার। এবং যে বিষয়ে আলোচকরা বলছেন যে আসলে বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কাজ কোনটি সেটি আগে নির্ধারণ করতে হবে, এবং অবশ্যই এগুলো নির্ধারণ করে তার মধ্যে এই বিষয়টি ইনক্লুড করতে হবে। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।